হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদেরকে শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ্য দ্য সিকরোজ। দ্য সিকরোজ লিখেছেন কবি উইলিয়াম ব্ল্যাক। উইলিয়াম ব্ল্যাকের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এই কবিতাটা পড়ার প্রাক্কালে, উইলিয়াম ব্ল্যাক হচ্ছে সমাজের সেই ধরনের কিছু রোমাঞ্চকর কাহিনী, সেই ধরনের কিছু গায়ে শিহরণ জাগানো কাহিনী এবং এমন কিছু ঘটনা যেটা সমাজের কঠিন বাস্তব, অথচ সেগুলোকে অত্যন্ত সহজে কি করে পাঠকবর্গের কাছে সহজে তুলে ধরা যায় সেইটাই কিন্তু তিনি দেখিয়েছেন তার শিল্পকলার মধ্যে। আজকের আমরা যেটা পড়তে যাব সেটা হচ্ছে ক্লাস 11-এর বা একাদশ শ্রেণীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য। যে একটা গুরুত্বপূর্ণ পাঠ্য বলতে এটা একটা কবিতা, মাত্র 34খানা শব্দের মধ্যে লেখা একটা কবিতা, যার মধ্যে 29খানা শব্দ হচ্ছে মনোসিলেবিক, অর্থাৎ হচ্ছে বাকযন্ত্রের স্বল্প প্রয়াসে বা একটাই প্রয়াসে আমরা যে শব্দগুলোকে প্রোনাউন্সিয়েশন করতে পারি বা উচ্চারণ করতে পারি আমরা সেগুলোকে বলি মনোসিলেবেল। তো আমরা এই অল্প কটা শব্দের মধ্যে আমরা একটা কঠিন বাস্তব অর্থাৎ সমাজের একটা বিরাট ঘটনাকে রূপকের আকারে সেখানে দেখতে পাবো। তো আমরা কথা আর না বাড়িয়ে কবিতাটা সম্পর্কে একটু জেনে নেব। এই কবিতাটা পড়তে গেলে আমাকে দেখতে হবে আমরা যদি 4খানা ভাগে ভাগ করি, কবিতা আমরা অবশ্যই পরে পড়ছি, কিন্তু তার আগে আমার বেশ কয়েকটা কথা তোমাদের বলে নেওয়া প্রয়োজন, সেই জন্য আমি বলতে যাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রয়োজন পড়লে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমি অনেকগুলো ইনফরমেশন তোমাদের ভালোর জন্যই লিখে রেখেছি, তুমি সেগুলো দেখতে পারো। আমরা কবিতাটাকে যদি ভাগ করি আমরা 4টে ভাগে ভাগ করতে পারি, আবার কবিতার অর্থটাকে যখন বিশ্লেষণ করব তখন আমরাও 4টে ভাগে ভাগ করতে পারি তাকে। আমি এক এক করে সব কিছু বলছি। প্রথমে আমরা এই কবিতাটাকে লিরিক্যাল পোয়েম বলতে পারি, দ্বিতীয়ত হচ্ছে এই কবিতাটাকে আমরা সিম্বলিক পোয়েম বলতে পারি, তারপরে আমরা বলতে পারি নমিক পোয়েম এবং অ্যালিগোরিক্যাল পোয়েম। এই 4খানা ভাগে কিন্তু কবিতাটাকে ভাগ করতে পারি। কেন আমি বলে দিচ্ছি। লিরিক্যাল মানে হচ্ছে ছন্দ, যেখানে গীতি কবিতার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। এছাড়া কি আছে সিম্বলিক পোয়েম, আমরা কবিতাটা পড়লে সেখানে দেখতে পাবো একটা রোজ আর একটা ওয়ার্মের কাহিনী এখানে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ রোজটা হচ্ছে ইনোসেন্সের প্রতীক এবং ওয়ার্মটা অর্থাৎ পোকা, অর্থাৎ সে কি সেই ইনোসেন্সটাকে নষ্ট করছে, অর্থাৎ সমাজের সেই দুষ্ট এবং দুশ্চরিত্র সেই ব্যক্তিটিকে কিন্তু সে রেফার করছে। আমি আরো ক্লিয়ার করে বলছি। এরপরে কি আছে নমিক পোয়েম। নমিক পোয়েম আমি এখানে বলে দিয়েছি এটা প্রাচীন অ্যানশিয়েন্ট গ্রিক লিটারেচার থেকে এটা নেওয়া হয়েছে। নমিকটা কি জিনিস বলছে, নমিক ইজ এ ওয়াইজ পোয়েম কনসিস্টিং অফ সেইং হুইচ আর ডিফারেন্ট টু ইন্টারপ্রিট, অর্থাৎ নমিক পোয়েমগুলো সেটাই যেটা ইন্টারপ্রেট করা, কাউকে বোঝানো বা এক্সপ্রেস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই কবিতাটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সিনিয়র মানুষদের জন্য, যদিও এটা ক্লাস 11-এর পাঠ্য, তবুও আমি বলবো এই কবিতাটা বোঝাতে গেলে অনেক অনেক শিক্ষকরা কিভাবে বলবেন এটা নিয়ে বুঝতে কিন্তু বা এটা নিয়ে কিন্তু একটু টেনশানে পড়ে যান, কিন্তু আমি জিনিসটাকে খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, প্লিজ তোমরা শোনো। এছাড়া অ্যালিগোরিক্যাল মানে আমরা রূপকের কাহিনী। রূপক কাহিনী কোনগুলোকে বলে, অর্থাৎ এখানে সিম্বলটা চলে আসছে, অর্থাৎ আমি এমন একটা ঘটনাকে বললাম যে ঘটনাটার মধ্যে দিয়ে আমি মানুষের সমাজকে বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাটা হচ্ছে রূপক। তো আমরা এই 4 রকম ভাবে এটাকে ভাগ করে নিতে পারি। আর 4 টাইপস অফ এক্সপ্লানেশন, আমরা এই কবিতাটাকে 4টে ব্যাখ্যা দিতে পারি। তার আগে আমি কিছু কথা বলে নেব যেখানে উইলিয়াম ব্ল্যাক সম্পর্কে। উইলিয়াম ব্ল্যাকের জন্ম হয়েছিল 1757 28 নভেম্বর। 69 বছর বয়সে 1827 সালের 12ই আগস্ট লন্ডনে তিনি কিন্তু মারা যান। তার জন্মও কিন্তু লন্ডনেই হয়েছিল। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আমি দুটো জিনিস দিয়েছি, সংস অফ ইনোসেন্স দ্য ব্লজম সাং বাই এ পাইপার, আরেকটা কি দিয়েছি সংস অফ এক্সপিরিয়েন্স দ্য সিকরোজ সাং বাই এ বার্ড। তবে এই দুটো লেখা তোমাদের যে লেখক পরিচিতি অংশ দেওয়া রয়েছে সেই লেখক পরিচিতি অংশের মধ্যে কিন্তু তোমরা পাবে। তাহলে তার লেখা দুটো কাব্যগ্রন্থ সংস অফ ইনোসেন্সে আমরা দেখছি ইনোসেন্স কাকে বলে, ইনোসেন্স মানে নির্দোষ, নিষ্পাপ, সরল, সেই জিনিসটাকে বলা হয় ইনোসেন্স। এবার ইনোসেন্স যখন থাকে, ইনোসেন্সের সুর কিন্তু একজন বাঁশিওয়ালার বাঁশির সুরে কিন্তু প্রতিধ্বনিত হয়, তাই আমি এখানে লিখেছি সাং বাই এ পাইপার। এরই মধ্যে লেখা একটা কবিতা হচ্ছে দ্য ব্লজম, সেখানে আরেকটা কি জিনিস দেখা যাচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এই সংস অফ এক্সপিরিয়েন্স হচ্ছে দ্য সিকরোজ, যেটা সাং বাই এ বার্ড। বার্ড মানে হচ্ছে চারণ কবি। একটু বুঝিয়ে বলি, চারণ কবি কারা, বিভিন্ন চরণ অর্থাৎ কবিতাকারে লিখে
যে গান রচনা করে তাদেরকে বলা হয় চারণ কবি। আমি তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব, তোমরা জমালয়ে জীবন্ত মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়ের, উৎপল দত্তের অভিনীত, তোমরা এটা একটু দেখো, খুব সুন্দর একটা সিনেমা বা মুভি। সেখানে যখন উৎপল দত্তের রাজসভায় একজন চারণ কবি এসেছিল, তখন তিনি নিজের মতো করে একটা গান বেঁধেছিলেন এবং সেই গানটা সম্রাটের সামনে কিন্তু গেয়ে শুনিয়েছিলেন। এবং সেখানে এইরকম একটা ছিল যে আজকে যে ফকির কালকে সে রাজা, অর্থাৎ রাজা হওয়ার কোনো গুণ নেই, কিন্তু তবু সে সিংহাসন অলঙ্করণ করে বসে আছে, কিন্তু তখনই কিন্তু তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই চারণ কবিদের কাজ হচ্ছে ছোট্ট ছোট্ট পদ্যের আকারে চরণ লেখে। চরণ মানে হচ্ছে কিছু কিছু ছন্দ, এবং সেগুলোকে তারা মানুষের সমাজে সেগুলো পরিবেশন করেন। তাদের গানের মধ্যে, তাদের চরণের মধ্যে সমাজের সেই নেগেটিভ জায়গাগুলো, কঠিন রূঢ় বাস্তবকে তারা খুব সহজভাবে পরিবেশন করে থাকেন। এই চারণ কবিদের মুখনিসৃত কবিগুলো আর গানই হচ্ছে এই সংস অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমরা যখন ছোট থাকি, মানুষ যখন ছোট থাকে, তার এক্সপিরিয়েন্স কেমন হয়? তখন তার কিন্তু তেমন কোনো এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু ধীরে 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 অনেক এক্সপিরিয়েন্সে গ্যাদার করে, সে সমাজটাকে নিজের চোখে দেখে, সে সমাজটাকে নিজের মতো করে বোঝে, তারপরে সে তার উপরে গান রচনা করে। তো আমাদের এখানকার যে পাঠ্য সেটা হচ্ছে দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। এখান থেকেই দ্য সিকরোজ কবিতাটা আমাদের নেওয়া হয়েছে। অবশ্যই এই সিকরোজ কবিতাটা পাবলিশ হচ্ছে 1794 সাল। এটুকু মনে রাখবে, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সবটাই কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা বলবো রোজ। আমরা যখন এই কবিতাটা পড়বো সেখানে আমরা দুটো ক্যারেক্টারকে পাবো, একটা হচ্ছে রোজ, একটা হচ্ছে ওয়ার্ম। রোজটা কিসের উপরে? আমি বলি ইংরেজি সাহিত্যে বা সাহিত্যেই ধরো, রোজ মানে হচ্ছে একটা ফুল, সে কিন্তু ভালোবাসার প্রতীক। অর্থাৎ যেখানে ইনোসেন্স থাকে, সরলতা থাকে, পিওরিটি থাকে, বিশুদ্ধতা থাকে, আর কি থাকে? বিউটি থাকে, সৌন্দর্য থাকে। আর কি কি লিখেছি আমি? পিওরিটি, লাভ থাকে, ভালোবাসা থাকে। এটাই হচ্ছে প্রতীক। অর্থাৎ সমাজের নারীদের মধ্যে আমরা কিন্তু সেই ধরনের বিশুদ্ধতা, সেই ধরনের সৌন্দর্য, সেই ধরনের ভালোবাসা ইত্যাদি দেখতে পাই। এছাড়া ওয়ার্ম বলতে আমরা কোনটাকে বলছি? স্ট্যান্ডস ফর ইভিল। ইভিল মানে হচ্ছে খারাপ। জেলাস মানে অহংকারী বা খারাপটাকেই বোঝায়। ডিস্ট্রাকশন মানে ধ্বংস। সেলফিশনেস মানে হচ্ছে স্বার্থপরতা। আর কি হয়েছে? এক্সপিরিয়েন্স, অত্যন্ত অভিজ্ঞতা। অর্থাৎ এই জায়গাটা থেকে এই দুটোর মধ্যে কিন্তু একটা বৈপরীত্য রয়েছে, ঠিক আছে, একটা কন্ট্রাস্ট রয়েছে। সেইটা কোথায়? এই রোজটাকে নষ্ট করছে ওয়ার্ম। অর্থাৎ সেই যে শয়তান ব্যক্তি, যে কিনা তার নিজের চারিত্রিক সন্তুষ্টির জন্য, অর্থাৎ তার রক্তলোলুপ যে দৃষ্টি, তার যে আকাঙ্ক্ষা, লোভ, লালসা এবং কামনাটাকে তারা পরিপূর্ণ করার জন্য তারা যে আনন্দে মেতে ওঠে। ঠিক আছে, আমরা এখানে একটা ক্রিমসন জয় বলে একটা শব্দ পাবো, আমি সেই শব্দটা এখানে ভেঙে নিয়েছি। বলছে দ্য ডিস্ট্রাকটিভ ব্লাডি এনজয়মেন্ট অফ দ্য ওয়ার্ম। অর্থাৎ যে পোকাটা একটা ফুলকে নষ্ট করার জন্য যে রক্তাক্ত খেলায় মেতে ওঠে, এখানেও কিন্তু সেই ধরনের শয়তানগুলো, তারা কিন্তু পরের কথাটা চিন্তা করে না, কারো লাইফ সম্পর্কে চিন্তা করে না, তারা কিন্তু সেই ধ্বংস খেলায় মেতে ওঠে এবং সেই ফুলটাকে তারা নষ্ট করে দিচ্ছে, যারা কিন্তু আগামী দিনের বিভিন্ন ভবিষ্যৎকে তারা জন্ম দিচ্ছে এবং তারা সমাজেরও কিন্তু আমাদের মতোই পাশে থাকার বা তাদেরও সেই অধিকারের দাবিদার। তো চলো এরপরে আর কি দেখতে পাচ্ছি আমরা? এখানে বেশ কিছু শব্দ দেব। আমি আগেই বলে দিয়েছি 34খানা শব্দ আছে, 29খানা শব্দ হচ্ছে মনোসিলেবিলিক। আর একটা মেন থিম, ডিস্ট্রাকশন অফ ইনোসেন্স বাই এক্সপিরিয়েন্স। এই কবিতাটা যে আমরা পড়বো, এই কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে ধ্বংস। কাকে ধ্বংস করছে? ইনোসেন্সকে ধ্বংস করছে। কে ধ্বংস করছে? এক্সপিরিয়েন্স ধ্বংস করছে। আর কি আছে? অ্যাপোস্ট্রফিটা আমি একটু পরে বলছি। সিক মানে হচ্ছে অসুস্থ, এখানে ট্রেন বা হচ্ছে কোরাপ্টেড, আমরা সেই ধরনের কোরাপ্টেড পার্সনগুলোকে বলছি। আর কি হচ্ছে? সিম্বলিক পোয়েম। সিম্বলিক হচ্ছে মেডিয়াভাল লিটারেচার লিঙ্কস টু ভার্জিনিটি, সিম্বল অফ এ ইয়াং উম্যান অ্যান্ড হিজ ইনোসেন্স প্রপার অ্যাজ অ্যান ইমেজ অফ রোমান্টিক লাভ অ্যান্ড প্যাশন। এখানে আরেকটা জিনিস আমি ওয়ার্ম বলতে আমি একটুখানি বলতে ভুলে গিয়েছি। লাভকে যেমন এই রোজ যেমন হচ্ছে সেই লেডিজ বা উমেন সম্প্রদায়কে বোঝাচ্ছে, আর এই সিকটা কিন্তু পুরুষ অর্থে ব্যবহার হচ্ছে। আমাদের কবিতার মধ্যে কিন্তু হিজ শব্দটা ব্যবহার হয়েছে বা হিজ প্রোনাউনটা ব্যবহার হয়েছে ওয়ার্মকে বোঝানোর জন্য। তাহলে পরিষ্কার আমরা ওটাকে ম্যাসকুলিন জেন্ডারই কিন্তু ধরতে পারি। তারপরে কবিতাটার 4টে এক্সপ্লেনেশন আছে। কবিতাটার 4টে এক্সপ্লেনেশন আছে। আমি প্রথম বলবো কি? ন্যাচারালিস্টিক। আমরা এতক্ষণ যেটা বলছিলাম
সেটা হচ্ছে ফেমিনিজম। অর্থাৎ এখানে ওয়ার্ম হচ্ছে পোকা, ওয়ার্ম হচ্ছে পোকা, এই কিন্তু একজন রেপিস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর কি এখানে যে রোজটা বলা হচ্ছে সেটা কিন্তু একটা ইনোসেন্ট লেডিকে বোঝানো হচ্ছে, নির্দোষ নিষ্পাপ একটা ফুল, একটা মহিলা, অথচ তাকে তার প্রতি লোলুপ দৃষ্টিতে তার কামনার তাকে নষ্ট করছে কি একটা ওয়ার্মরূপী একজন মানুষ, যে স্বার্থলোলুপ কামাত্মক একজন পুরুষ ব্যক্তি। যাই হোক, ফেমিনিজম ছাড়া আর কি হতে পারে? ন্যাচারালিজম আসতে পারে। এই কবিতাটার চিন্তাভাবনা একটা ন্যাচারালিজম আসতে পারে। ন্যাচারালিজম মানে এই প্রকৃতিটা হচ্ছে মানুষের সৃষ্টি নাকি? না, এই প্রকৃতিটা হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। মানুষও একটা ঈশ্বরের সৃষ্টি, কিন্তু সেই মানুষ কি করছে? সেই প্রকৃতিরূপী সৌন্দর্যটাকে ধীরে 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 নষ্ট করে দিচ্ছে। তাহলে ন্যাচারালিজমে কিন্তু আমরা এটাকে, ফুলটাকে আমরা নেচার বা রোজটাকে আমরা নেচার হিসাবে ধরতে পারি, আর ওয়ার্মটাকে আমাদের যে মানুষের সম্প্রদায় সেটা হিসাবে ধরতে পারি। তাহলে ফেমিনিজম হলো, ন্যাচারালিস্টিক্স হলো, আর কি সোশিও পলিটিক্যাল হতে পারে। এখানে রোজ যেটা, সেটাকে আমরা দারিদ্রতা হিসাবেও ধরতে পারি। এই দারিদ্রতাটাকে আমার নষ্ট করছে কে? শোষণ করে চলেছে ওয়ার্ম। ওয়ার্ম বলতে এখানে সেই পলিটিশিয়ানগুলোকে বলা হচ্ছে, যে সমস্ত পলিটিশিয়ানগুলো ক্রিয়েটিভ নয়, অর্থাৎ ক্রিয়েটিভিটির পরিবর্তে তারা এই সমাজটাকে আস্তে আস্তে ধ্বংস করতে চলেছে। সেই সব পলিটিশিয়ানসদেরকে নিয়েও এটা আলোচনা করা যেতে পারে। আর কি আরেকটা হচ্ছে বিবলিক্যাল এক্সপ্লেনেশন হতে পারে। অনেক ভিডিওতে বা অনেকেই বিবলিক্যাল এক্সপ্লেনেশনটা বলে থাকেন। এখানে বিবলিক্যাল অর্থাৎ বাইবেলের একটা ঘটনা। বাইবেলে তো আমরা জানি প্রথম যে মানুষ সেটাকে আদম এবং ইভ ছিল। এই আদম এবং ইভকে ঈশ্বর যখন সৃষ্টি করেছিল, তখন এই ঈশ্বরের এই সৃষ্টিতে তাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ করেই দিয়েছিল, এবং তাদেরকে বলেছিল কোনো লোভ কেউ দেখালে সেই লোভে যেন না তারা পা দেয়। অর্থাৎ লোভ যখনই তাদের মধ্যে আসবে তখন কিন্তু তারা তো উলঙ্গ ছিল, তো তাহলে তাদের মধ্যে সেই সম্মানবোধটা চলে আসবে। কিন্তু স্যাটার্নের কথা আমরা পড়েছি। স্যাটার্ন মানে হচ্ছে সেই শয়তান। সেই শয়তান তাকে বিষ বৃক্ষের ফল খাওয়ার জন্য লোভ দেখিয়েছিল, এবং যখনই সেটা খেলো তখনই কিন্তু তার মধ্যে লজ্জার উদয় হলো, এবং তারপর আস্তে আস্তে তারা কিন্তু আস্তে আস্তে মানুষ বাড়তে থাকলো, এবং তাদের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন চলে আসলো আর কি। তো যাই হোক, মেইন আমাদের যে আলোচনা বিষয়টা সেটা কিন্তু আমরা এই ফেমিনিজমটাকেই দেখব। এখানে অত্যন্ত কঠোর যে বাস্তব এবং আজকের সমাজে ঘটে থাকা যে অত্যন্ত পৈশাচিক যে সমস্যাগুলো বা ঘটনাগুলো, সেগুলোকে তিনি অত্যন্ত সহজে তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো চলো, এগুলো তো মোটামুটি আমরা বললাম, তবু তোমরা এক এক করে একটুখানি হাই ডেফিনেশনে ছবিটা ভিডিওটাকে ইয়ে করে একটু দেখে নিও। তো চলো আমরা কবিতাটা নিয়ে একটু আলোচনা করি। দ্য সিক রোজ, ও রোজ দাউ আর্ট সিক। ও রোজ, আমি এর আগে বলেছিলাম অ্যাপোস্ট্রফি সম্পর্কে বলবো। আমার এখানে লেখা আছে যদিও অ্যাপোস্ট্রফি কাকে বলে, অ্যাড্রেসিং সামওয়ান ডেড, অ্যাবসেন্ট অর নন হিউম্যান, অর্থাৎ যে মানুষও নয়, এছাড়া সেটা কোনো বস্তুবাচক হতে পারে, সেটা মৃতও কোনো কিছু হতে পারে, বা বিভিন্ন কোনো অবজেক্ট হতে পারে। তাকে যখন আমি কোনো সম্বোধন করে কোনো কিছু বলবো তখন সেটা অ্যাপোস্ট্রফির অন্তর্গত বা অ্যাপোস্ট্রফি আমরা বলতে পারি। তা কি বলছে? ও রোজ দাউ আর্ট সিক। ও রোজ তুমি, দাউ মানে তুমি, এ ওল্ড ল্যাঙ্গুয়েজে এটা লেখা। আর্ট বলতে আরকে বোঝানো হয়, সিক, সিক মানে হচ্ছে অসুস্থ। ও রোজ তুমি তো অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ান, তোমাকে অসুস্থ কে করেছে? সেই ইনভিজিবল মানে যাকে দেখা যায় না, অদৃশ্য সেই পোকাটি, ঠিক আছে? দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা বের হয়। এখানে ফ্লাইজ মানে ওড়ে নয়, কীটটা তো এমনি উড়ে যায়, কিন্তু আমাদের সমাজের যে কীটটা সেটা কিন্তু ওড়ে না, সে বের হয়। কখন বের হয়? বলছে ইন দ্য নাইট, রাতের বেলা। ইন দ্য হাউলিং স্টর্ম, অর্থাৎ হাউলিং মানে কি? গর্জনরত, স্টর্ম মানে কি? ঝড়ে। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সে তখন খুঁজে বের করে। কি খুঁজে বের করে? তোমার বেডটা, অর্থাৎ তোমার পজিশনটা কোথায় আছে, তুমি কোথায় আছো, তোমাকে সে খুঁজে বের করে। অর্থাৎ তার যে চারিত্রিক বৈশিষ্ট্য তাকে এটা করতে বাধ্য করে। সে সর্বদাই সেই অর্থলোলুপ বা হচ্ছে কামনার তারা তাকে কিন্তু সর্বদাই তাড়িত করতে থাকে। অফ ক্রিমসন জয়, সে কিসের জন্য আসে? ক্রিমসন, অর্থাৎ আমি এখানে বলেছিলাম যে ডিস্ট্রাকটিভ ব্লাডি এনজয়মেন্ট অফ দ্য ওয়ার্ম, অর্থাৎ সেই ধ্বংসের খেলায় মেতে ওঠার জন্য, সেই রক্তের আস্বাদনের জন্য তারা কিন্তু
ক্রমাগত নিজে পাগল হতে থাকে এবং তারা সেই কোনো একটা স্টর্মি নাইটে বা কোনো একটা বৈপরীত্যময় সময়ে তারা কিন্তু সেই জায়গাটার খোঁজ করতে থাকে এবং খুঁজে পায়। যেমন অন্ধকার, রাতের বেলাটা কেমন থাকে, অন্ধকার, কিন্তু তা সত্ত্বেও সেই পোকাগুলো ফুলকে খুঁজে বেড়ায় এবং ফুলটাকে যখনই পায় তখন তারা সেই ফুলটাকে নষ্ট করতে থাকে। তো এই জায়গাটা সেইটাই হচ্ছে সিম্বল। আর কি বলছে, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, হিজ বলা হয়েছে, আমি বলেছিলাম না যে হিজ কথাটা কাকে বোঝাতে বলা হচ্ছে, সেই ওয়ার্মটাকে, অর্থাৎ সেই ওয়ার্ম রূপী যে সেই শয়তান পুরুষ মানুষদের, সেইটাকে বলা হচ্ছে। হিজ ডার্ক সিক্রেট লাভ, তার লাভটা কেমন, তার ভালোবাসাটা কেমন, অন্ধকারে বা রাতের কালো অন্ধকারে যে সিক্রেট, গোপন। ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, ডাজ দাই মানে ইউর লাইফ ডিস্ট্রয়, যেটা তোমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আমি বলেছিলাম খুব অল্প, কিন্তু ছোট্ট একটা কবিতা 2 মিনিটে বোঝানো যায়, কিন্তু এর যে ইনার মিনিংটা সেটা জানতে গেলে কিন্তু অনেক কিছু জানার, বা এই আমার পিছনে যা যা আছে এগুলো জানার কিন্তু অত্যন্ত জরুরি। তো আশা করছি কবিতাটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা কতটা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে কিনা তোমরা একটা কমেন্ট দিয়ে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইকে প্রেস করে দিও। আর যদি পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও। তো চলো, এর থেকে পরবর্তী ভিডিওতে আমি আশা করছি এর প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দেবো এবং পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সাজেস্ট করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজ এ পর্যন্ত।